তো আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 18তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 18তম ক্লাস। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির যে 21 নং যে প্রশ্নটা, সবাই একটু বের করেন, দেখেন 21 নম্বর প্রশ্নটা হলো যে জামিন অর্থ কি, গ্রেফতার হওয়ার পূর্বে জামিনের কোনো বিধান আছে কিনা, যদি থাকে তবে কোন আদালত এরূপ জামিন মঞ্জুর করতে পারে, কোন কোন অবস্থার বিবেচনায় জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। তার আগে বলে নেওয়া ভালো যে জামিন বা বেইল আসলে কি। আমাদের ফৌজদারি মামলার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জামিন বা বেইল। যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তখন তাকে পুলিশ হেফাজত থেকে অথবা কারাগার থেকে মুক্ত করার যে প্রক্রিয়া, সেটাকে বলে কি, জামিন। অর্থাৎ ধরেন একজন ব্যক্তিকে পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, অথবা একজনকে থানায় ধরে তো নিছেই, এবং থানায় তো সর্বোচ্চ রাখতে পারে 24 ঘন্টা। আমরা জানি 24 ঘন্টার মধ্যে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে কি করবে, হাজির করবে 61 ধারার বিধান অনুসারে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠাই দিবে। তো সেই ক্ষেত্রে ওই কারাগার থেকেও যদি তাকে মুক্ত করতে হয়, তাহলে এই যে মুক্ত করার যে প্রক্রিয়া, এটাকে কি বলে, জামিন। এই জামিন আদালতও দিতে পারে, ক্ষেত্র বিশেষে পুলিশও দিতে পারে। এবং জামিনের ক্ষেত্রে যদি কাউকে জামিন দেওয়া হয়, তার মানে ধরে নেওয়া হয় তাকে গ্রেফতার করা থেকে কি দিতে, মুক্ত করে দিল, তবে এই ক্ষেত্রে তাকে একটা বেল বন্ড দিতে হয়, জামিন নামা দিতে হয়। কি জামিন নামা বা বেল বন্ড? জামিন নামায় লেখা থাকে জামানত, যে সে যদি জামিনের শর্ত ভঙ্গ করে তাহলে কত টাকা দিতে হবে। তারপরে ওখানে লেখা থাকে জামিনদার, মানে কার জিম্মায়, একজনের জিম্মায় জামিন দিল। ধরেন রুবেল একজন দুর্ধর্ষ আসামি, এখন রুবেলকে জামিন দিলে আদালত দিতে পারে যে এত টাকার বন্ডে একজন স্থানীয় জামিনদারের জিম্মায়। তার মানে হলো ওই যে যে জিম্মায়, যে যার জিম্মায় জামিন দিল, ধরেন আমানুল হক, আমানুল সাহেবের জিম্মায় জামিন দিল, তাহলে রুবেল যদি ভবিষ্যতে জামিনের কোনো শর্ত ভঙ্গ করে, তাহলে এই টাকাটা দিতে বাধ্য থাকবে, যত টাকার বেল বন্ড তত টাকা দিতে বাধ্য থাকবে কে, জামিনদার বা আমানুল সাহেব। বুঝতে পারছেন? তো এই যে যে জামিন নামার যে টাকাটা, এই টাকাটা কিন্তু জামিনের সাথে সাথেই লাগবে না। লাগবে কখন? যদি কখনো আসামি ভঙ্গ করে। এবং এটা আবার আমরা ওই পড়ছি যে জামিননামা বাজেয়াপ্তের বিধান, বা সামনে আছে জামিননামা বাজেয়াপ্ত, যে যদি আসামি শর্ত ভঙ্গই করে তাহলে ওই জামিননামা বাজেয়াপ্ত হবে, এবং ওই 50,000 টাকাটা জামিনদারের কাছ থেকে কিভাবে আদায় করা হবে। বা ওই 50,000 টাকা যদি না দিতে পারে, তাহলে দেওয়ানি কারাগারে আমানুর সাহেবের সর্বোচ্চ আটক রাখতে পারে 6 মাস। কত মাস? 6 মাস। তো এই জামিন সম্পর্কে যে বিধান, এই বিধান আছে আমাদের ফৌজদারি কার্যবিধির 496 ধারা থেকে 502 ধারা পর্যন্ত। কত ধারা? 496 ধারা থেকে 502 ধারা পর্যন্ত। তো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আলোচনা করলাম, এটা হলো আপনার, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা হলো যে জামিন আমরা চাই কখন, গ্রেফতার হওয়ার পরে। গ্রেফতার হওয়ার কি বলেন, পরে। আর আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিছু একটা অনন্য সাধারণ প্রতিকার আছে, বা এক্সট্রা অর্ডিনারি রিলিফ। এক্সট্রা অর্ডিনারি রিলিফ সেটা হলো আপনি কখনো কখনো গ্রেফতার হওয়ার পূর্বেও জামিন চাইতে পারেন। মানে আপনি যখন আশঙ্কা করতেছেন যে যে কোনো সময় আপনাকে গ্রেফতার করতে পারে, এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে আপনি আমাদের ফৌজদারি কার্যবিধি 498 ধারায় দায়রা জজ আদালত অথবা হাইকোর্ট বিভাগে আপনি সশরীরে হাজির হয়ে আগাম জামিন চাইতে পারেন। এটাকে বলা হয় এন্টিসিপেটরি বেল। তো যদিও আমাদের ফৌজদারি কার্যবিধিতে দায়রা জজের কাছেও এন্টিসিপেটরি বেলের সুযোগ আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিস নেই। বাট আপনি ইচ্ছা করলে চাইলে চাইতে পারেন, কিন্তু এখানে চাইলে চার নজির, মানে চাইলে সেটা অবৈধ হবে না, কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি। সাধারণত এন্টিসিপেটরি বেলের যে প্র্যাকটিসটা করে, এটা চাইতে হয় কোথায়, হাইকোর্ট ডিভিশনে।
এবং এক্ষেত্রে আপনাকে সশরীরে হাজির হয়ে আগাম জামিনটা চাইতে হয়। যদি কখনো যে আমাদের বর্তমানে ধরেন যেরকম আম, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তার যে বিরোধী পন্থী তারা একটু আতঙ্কে থাকে যে যে কোনো সময় মামলা দিয়ে আমাদের গ্রেফতার করতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে সে একটা কি চাইতে পারে, আগাম জামিন চাইতে পারে। তার মানে আমরা যতটুকু বুঝলাম যে জামিন গ্রেফতার হওয়ার পরেও চাওয়া যায়, আবার গ্রেফতার হওয়ার কি আগেও চাওয়া যায়। এ হলো দুইটা ক্ষেত্র। আর একটা হলো যে আমরা জামিন সম্পর্কে কোন কোন অপরাধ জামিন যোগ্য নাকি কোন কোন অপরাধ জামিন অযোগ্য এটা আমি জানবো কিভাবে? এটা আমি জানবো ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। দ্বিতীয় তফসিলের কত কলাম? পঞ্চম কলাম। তো ওখানে গেলে আমি জানতে পারবো যে কোন কোন অপরাধ জামিন যোগ্য আর কোন কোন অপরাধ জামিন অযোগ্য। এছাড়া আমাদের ফৌজদারি কার্যবিধির যে 496 ধারা, সেখানে বলা হয়েছে জামিনযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতা। যদি কোনো অফেন্স হয় বেইলেবল, ধরেন আমাদের ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে বলা আছে যে প্রতারণা হলো জামিনযোগ্য অপরাধ। প্রতারণা কি জামিনযোগ্য অপরাধ? তাহলে প্রতারণায় অপরাধে যদি কাউকে গ্রেফতার করে নিয়ে আসে, তাহলে আপনি যখন লয়ার আইনজীবী হিসেবে যখন আদালতের কাছে জামিন চাইবেন, তখন আদালত জামিন দিতে কি বলেন? বাধ্য। কারণ ওখানে 496 ধারায় ওখানে শেয়াল শব্দটা ব্যবহার করা হয়েছে যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতা মূলক। এটা ইম্পারেটিভ সেন্টেন্স টাইপের। আচ্ছা। তো অপরদিকে আমাদের যে 497 ধারা, 497 ধারা বলা হয়েছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন। যদি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে বলা থাকে যে কোনো অপরাধ হলো জামিন অযোগ্য, ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে সবচেয়ে বড় অপরাধ যেটা সেটার কথাই বলি, ধরেন খুন, 302 ধারা, এটা একটা জামিন অযোগ্য অপরাধ। তো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক, এটা বাধ্যতামূলক না। আপনি যদি আদালতের কাছে বলেন যে আপনি দিতে বাধ্য, হবে না, এটা দিতেও পারে নাও দিতে পারে। তো সাধারণত আমাদের কোর্ট কাছারির যে মানে নিয়ম সেটা হলো যে আপনি যে কোনো খুনের অপরাধে যে আজকে গ্রেফতার হন, কালকে নিম্ন আদালতের জামিন দিলে আইনগত এটা অবৈধ হবে না। তার জামিন দেওয়ার এখতিয়ার আছে, কিন্তু দেওয়া সাধারণত হয় না। দেওয়া হয় না, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে তাকে জামিন দেয়। ধরেন যৌতুকের মামলায় হাজতে গেলে বা চুরির মামলায় গেলে বা বিভিন্ন মামলা আছে এগুলাই গেলে, ইয়াবার মামলায় গেলে ইচ্ছা করলে বিচারক মহোদয়রা কিন্তু কি দিতে পারে, কিন্তু এটা কিন্তু দেয় না। দেয় হচ্ছে কখন? যখন একটা নির্দিষ্ট সময় হয় তখন দেয়া হয়। যেরকম এই যে আমাদের ভুইয়া সাহেব আমার জন্য বড়ই আনছে, এখন এই বড়ইটা তো যখন ছোট হয়েছে তখনও কিন্তু খাওয়া যায়, কিন্তু এই বড়ইটা এখন খাইতেছি, যখন বড় হয়েছে তখন খাইলে কি লাগে? মিষ্টি লাগে। তো এই কারণে যে যখন কোনো আসামি আহ অপরাধের এটা আপনার নেচার বিবেচনা করে তারে দেয়া হয় যে আসলেও সেক্ষেত্রে অতদিন হাজতবাস বিবেচনায় জামিন দেওয়া, এটা হলো একটা কাস্টম। কিন্তু তবে যদি কোনো বিচারক মনে করে যে জামিন দিলে দিবে, তাহলে তার কিন্তু এটা কি হবে না? অবৈধ হবে না। এই আর কি। তাহলে 496 ধারা হলো জামিনযোগ্য অপরাধ, 497 ধারা হলো নন বেইলেবল অফেন্স বা জামিন অযোগ্য অপরাধ, আর 498 ধারায় হলো এখানে তিনটা বিষয় আছে মোট। 498 ধারায় তিনটা বিষয় আছে। একটা হলো যে আপনি জামিন অযোগ্য অপরাধে কগনিজেন্স কোর্টে বা নিম্ন আদালতে জামিন চাইছেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়েছেন। ম্যাজিস্ট্রেট আদালত মানে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন অযোগ্য অপরাধে জামিন চাওয়া হলো 497 ধারায়। কত ধারায়? ম্যাজিস্ট্রেট আদালত জামিন আপনাকে দেয়নি, তখন আপনাকে জামিন চাইতে হবে ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস বলে। ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস কোর্ট কাছারিতে সিআর মিস বলে। এটা হলো ফৌজদারি কার্যবিধি 498 ধারায়। কত ধারায়? 498 ধারায়। এই ফৌজদারি বিবিধ মামলাটা আমাকে দায়ের করতে হবে দায়রা জজের কাছে। কার কাছে? দায়রা জজের কাছে। যে নিম্ন আদালতে আমি অমুক তারিখ অমুক মামলায় গ্রেফতার হয়েছিলাম, আমি জামিন চাইছি, আমার দেয় নাই, এখন আপনার দয়া প্রার্থনা
করতেছি, এই যে যে দয়া প্রার্থনা, এটা আছে কত ধারায়? 498 ধারায়। বুঝতে পারছেন? এখন উনি যদি জামিন দিয়ে দেয়, দায়রা জজের কাছে কিন্তু ফৌজদারি বিবিধ মামলা, আপনি মনে রাখবেন, ফৌজদারি বিবিধ মামলা কখনো 496 97 হয় না, সর্বদা কত? 498। দায়রা জজ যদি জামিন দিল তো দিল, আর যদি না দেয়, তাহলে এই আদেশের নকল ও নিয়ে আমার যাইতে হবে কোথায়? হাইকোর্টে। ওটাও ফৌজদারি বিবিধ মামলা, বাট ওই ক্ষেত্রেও ধারা কত? 498। 400। তো এখানে যে জিনিসটা বোঝার আছে সেটা হলো, আপনাদের আমি তো জামিনের দরখাস্তর সময় বলবোই, বাট একটা জিনিস বুঝেন, সেটা হলো ধরেন যখন কোনো একটা মামলা মাত্র হইছে, এই মুহূর্তে সিয়ার মামলা হোক জিয়ার মামলা হোক, এই মুহূর্তে যদি কাউকে গ্রেফতার করে, তখন ওই মামলাটার জামিনের আবেদন করতে হয় আমলি আদালতে। কোন আদালতে? মানে যে আদালতে মামলাটা প্রাথমিকভাবে অনুসন্ধানরত আছে, সেটাকে বলা হয় কি? আমলি আদালত। তা আমলি আদালতে আপনি জামিন চাইবেন কত ধারায়, এটা নির্ভর করে কোন অপরাধে তারে গ্রেফতার করেছে। যদি তাকে জামিন যোগ্যতে গ্রেফতার করে, তাহলে আমি আলাদা আমলি আদালতে জামিন চাইবো 496। যদি তারে জামিন অযোগ্য অপরাধে গ্রেফতার করে, তাহলে আমি জামিন চাইবো কত? 497। ধরেন জামিনযোগ্য হইলে তো জামিন দিতে আদালত বাধ্য, কিন্তু জামিন অযোগ্য হইলে ধরেন আমলি আদালত জামিন দিল না, জামিন দিল না, তাহলে আমি এই আদালত থেকে আদেশের কপি নকল তুলে, এই যে নামঞ্জুরকৃত আদেশ, এটা তুলে আমাকে ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলিনিয়াস করতে হবে কার কাছে? দায়রা জজের কাছে। কত ধারায়? 498। 498 দায়রা জজ দিলে তো দিল, যদি না দেয়, তাহলে আবার হাইকোর্টেও ফৌজদারি বিবিধ মামলা করতে হবে কত ধারায়? 98। বুঝছেন? তাহলে একটা জিনিস তো বুঝলেন যে ম্যাজিস্ট্রেটের কাছে কখনো 498 ধারায় জামিন চাওয়া যায় না। বুঝছেন না? যদি এরকম হয় যে ধরেন একটা মামলার চার্জ গঠন হয়ে গেছে, চার্জ গঠন হওয়ার পরে বিচার শুরু হয়ে গেছে, বিচার শুরু মানে হলো সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, এই এই সময় আসামির কেউ একজন আসে নাই, গড় হাজিরার, গড় হাজিরা বুঝেন তো, নন মানে অনুপস্থিত। তো কেউ যদি না আসে, সময়ের আবেদন করছিল, সময়ের আবেদনও কি মঞ্জুর করে নাই, বা কোনো পদক্ষেপই নেওয়া হয় না, এই কারণে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারে আবার ভিতরে ধরে নিয়ে গেছে, মানে গ্রেফতার করে নিয়ে গেছে। তো এই যে যে এই মামলাটা বিচারিক আদালতে আছে, তো বিচারিক আদালত তো দায়রা আদালত হতে পারে, আবার বিচারিক আদালত কি ম্যাজিস্ট্রেট আদালত হতে পারে। তো এই মামলাটা যদি ধরেন বিচারিক আদালত, ম্যাজিস্ট্রেট আদালত আমি উদাহরণস্বরূপ বলি, তাহলে যে এক্ষেত্রে আমি তাহলে জামিনের দরখাস্ত করবো কত ধারায় বিচারিক আদালতে? জামিনযোগ্য অপরাধ যদি হয় তাহলে 493, আর জামিন অযোগ্য হলে কত? 498। 497, সরি, জামিনযোগ্য হলে 493, আর জামিন অযোগ্য হলে 497। অর্থাৎ আমলি আদালতেও যেরকম 496 97, বিচারিক আদালতেও কি 496 97। ধরেন বিচারক দিলেন না, জামিন দিলেন না, তাহলে আমি যাব কোথায়? দায়রা জজের কাছে। কি কি দরখাস্ত বলে সেটারে? ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস। কত ধারায়? 498। ফৌজদারি বিবিধ মামলা মানেই 498। এই হলো জামিনের একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। আর 498 আমি তিনটা কথা বলছিলাম, একটা এতক্ষণ ধরে বললাম যে ফৌজদারি বিবিধ মামলা করে কত দাঁড়ায়? 400। যখন নিম্ন আদালত জামিন দেয় না, তখন দায়রা জজ বা হাইকোর্টের কাছে জামিন চাইতে হয় 498। এলো এক। আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আহ একটা ধারাই ছিল 497 ক বোধ হয়, যতদূর মনে পড়ে। আগাম জামিনের একটা আলাদা ধারা ছিল, অ্যান্টিসিপেটরি বেলের একটা কি বলেন আলাদা ধারা ছিল, কিন্তু ওই ধারাটা পরবর্তীতে আবার বাতিল করা হয়। তো এখন না, এখন আগাম জামিন চাইতে হয় 498 ধারায়। কত ধারায়? যদিও 498 ধারা যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, ওখানে অ্যান্টিসিপেটরি বেল শব্দটা নেই, কিন্তু বাস্তবে প্র্যাকটিস করা হয়। আগাম জামিন আপনি চান কততে? 498। তাহলে একটা পেলাম, নিম্ন আদালত জামিন যদি না দেয়, আমি উচ্চ আদালতে জামিন চাইবো কত ধারায়? 498। আবার আগাম জামিনও চাইবো কত? ধন্যবাদ। আর একটা ক্ষমতা 498-তে আছে, সেটা হলো বেল বন্ডের টাকা কমানোর আবেদন। আপনার যে জামানত, ধরেন আপনাকে বলা হলো যে রুবেলকে 50,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হলো। এখন রুবেলের কাছে যে জামিনদার, রুবেলের জামিনদার আমানুর, আমানুর কাছে মনে হচ্ছে যে 50,000 টাকা তো অনেক বেশি। তখন সে এই
বেল বন্ডের টাকা হ্রাসের আবেদন করবে কত ধারায়? 400। কোন কোন আদালত? 498 মানে দুইটা আদালত, আইদার সেশন জাজ আর হাইকোর্ট ডিভিশন আর কি, সেশনস কোর্ট আর হাইকোর্ট ডিভিশন, জি, সেশন জাজ কোর্ট আর হাইকোর্ট ডিভিশন। এই হলো আপনার জামিনের প্রাথমিক আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা একটু পড়া শুরু করি যে জামিন কি, অপরাধের সাথে জামিনের সম্পর্ক, মোটামুটি গ্রেফতার পূর্ব জামিন কি, বা জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যায় কিনা এই সম্পর্কিত। তো অনলাইনে যারা আছেন আপনাদের যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নক করবেন আমাকে টেক্সট আকারে। আপনাদের মিউট করে দেওয়া হয়েছে কারণ আপনারা শব্দ করেন। তো জামিন আমরা একটু পড়া শুরু করে, দেখেন ফৌজদারি কার্যবিধিতে জামিনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আইনত প্রক্রিয়া অনুসরণ করে, আন্ডারলাইন করবেন, সাময়িক মুক্তি প্রদানকে কি বলে? জামিনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের কাছে সমর্পণ করা হয়। ফৌজদারি কার্যবিধির 1898 এর 496 থেকে 502 ধারা পর্যন্ত জামিন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করা। কত ধারা থেকে কত ধারা? 496 থেকে 502 ধারা পর্যন্ত। এরপরে আমরা চলে আসি অপরাধের সাথে জামিনের সম্পর্ক। হোয়াট ইজ দা রিলেশন বিটুইন, মানে অপরাধের সাথে আপনার জামিনের সম্পর্ক। দেখেন, জামিনের সংজ্ঞা ও এর উদ্দেশ্য পাঠ করলে জামিন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। তবে তার মানে এই নয় যে জামিন আবেদন করা মাত্র অভিযুক্ত জামিন পেয়ে যাবে। আপনি যদি জামিন আবেদন করার সাথে সাথে চান, বিচারক দিতে বাধ্য। এটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এটা কি জামিন যোগ্য কিনা, জামিন অযোগ্য কিনা, তারপরে জামিন অযোগ্য হলে দেওয়ার গ্রাউন্ড আছে কিনা। অভিযুক্তের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ করা হয় সে সমস্ত অপরাধের মাত্রা অনুযায়ী জামিন মঞ্জুর বা প্রত্যাখ্যান নির্ভর করে। জামিনের জন্য দণ্ডবিধির অপরাধ সমূহকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হলো জামিন যোগ্য অপরাধ, আর একটা কি? জামিনযোগ্য অপরাধ। ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 5ম কলামে যেসব অপরাধকে জামিনযোগ্য করা হয়েছে তা জামিনযোগ্য অপরাধ, আর জামিনযোগ্য অপরাধ বাদে বাকি সব কি জামিন অযোগ্য অপরাধ। এছাড়া দেখেন, গ্রেফতার পূর্ব, এখন আমরা জানতে চাইছি যে গ্রেফতার পূর্ব জামিন বা আগাম জামিন বা ইংরেজিতে কি বলেন? অ্যান্টিসিপেটরি। ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 496, 497 আর কত 98 একত্রে পড়লে দুই ধরনের জামিন সম্পর্কে ধারণা লাভ করা যায়। তা হলো সাধারণ জামিন 493 ও কত 497, গ্রেফতার পূর্ব বা আগাম জামিন কত 498 ধারার অধীন জামিন। তাহলে সাধারণ জামিন যদি আপনাকে বলে, আপনি বুঝে নেবেন কত কত, আর গ্রেফতার পূর্ব আগাম জামিন বল 498 ধারার অধীন গ্রেফতারের পূর্বে যে জামিন দেওয়া হয় তা গ্রেফতার পূর্বক বা আগাম জামিন হিসেবে পরিচিত। ফৌজদারি কার্যবিধির 498 ধারার অধীন আগাম জামিনের আবেদন করা হয়। তবে এই ধারায় কি কি কারণে এবং কোন অবস্থায় জামিন মঞ্জুর করা যাবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। হাইকোর্ট আপিল বিভাগের বিভিন্ন মামলার রায় থেকে কিছু ক্ষেত্র পাওয়া যায়। তাহলে আগাম জামিন দিবে কি দিবে না, বা দিলে কোন ক্ষেত্রে দিবে, এই সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি 498 ধারায় কিছু বলা হয় নাই। এটা আসলে নির্ভর করে ওই ওই মামলার প্রেক্ষাপটের উপরে। যেসব ক্ষেত্রে এরূপ জামিন প্রদান করা যায়, দেখেন, রাষ্ট্র বনাম আব্দুল ওহাব শাহ চৌধুরী মামলা অনুযায়ী আগাম জামিন একটি অনন্য সাধারণ প্রতিকার এবং জামিনের সাধারণ আইনের একটা কি ব্যতিক্রম। এ ধরনের জামিন জামিন কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে মঞ্জুর করা যেতে পারে, মানে শুধুমাত্র কি ব্যতিক্রম ক্ষেত্রে। এ জামিনের প্রধান শর্ত হলো কোনো ব্যক্তিকে হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে আটকের চেষ্টা চলছে এরূপ যদি আদালতকে সন্তুষ্ট করাতে পারে, তখন এটা একটা আন্ডারলাইন করেন, হয়রানি অথবা কি রাজনৈতিক, হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে আটকের চেষ্টা চলেছে এরূপ যদি আদালতকে সন্তুষ্ট করাতে পারে, তখন আদালত আগাম জামিনের আদেশ মঞ্জুর করতে। বুঝছেন? স্যার এক্ষেত্রে কি একটা বাংলা থাকা লাগে?
না। এমনি আশঙ্কা। হুম। এই আন্দোলনে হতে পারে। আমরা থাকলে তো আগামী একটা নেই। হ্যাঁ, মানে আপনি তো দেখেন, আমি আশঙ্কা করতেছি যে কোনো সময় আমার হয়রানি করতে পারে। হ্যাঁ, ই ছাড়া যে ওয়ারেন্ট ছাড়াও করা যায় তাহলে। কি ওয়ারেন্ট ছাড়া করা যায়? আমি মনে করছি কি যে গ্রেফতার করতে চাইলে শুধু ওয়ারেন্ট লাগে, বুঝছেন এরকম। আপনি এখনো তো ভুলে, ওয়ারেন্ট কি আগে সেটা বলেন, ওয়ারেন্ট কি? আগে থামেন, ঘুরাই দিন না প্রসঙ্গ। স্যার, আমি মনে করছি যে মামলা হইলে হ্যাঁ, এই যে গ্রেফতার করার জন্য যে পরোয়ানা জারি করা হয়, এরকম সব পরোয়ানা। মামলায় কি পরোয়ানা জারি করে? হ্যাঁ, স্যার, বলেন দেখি, সব সব মামলায় পরোয়ানা জারি করে? কোন মামলায় করে পরোয়ানা, একটু পারেন আপনারা? কোন মামলায়? যে মামলা কোর্টে হয়, কোর্টে হয়। আর যখন এফআইআর হয় তখন কি পরোয়ানা জারি হয়? তখন তো তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে, পরোয়ানা ছাড়াই, মানে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেফতার করে। তাহলে ওই জায়গায় তো আপনার পরোয়ানা নাই, অমুক মামলা হয়েছে, আমার এলাকায় একটা হত্যা মামলা হয়েছে, এখন আমি ঢাকায় থাকি, অপরাধ ঘটছে কোথায়? গ্রামে। কিন্তু আমি আশঙ্কা করতেছি যে পূর্ব শত্রুতার জের ধরে আমারে মানে আসামি করা হয়েছে, গ্রেফতার করতে পারে আর কি। জি। তো দেখেন, এ হলো মেইন বিষয়, মানে আপনি মেইন সাধারণ জামিন যেটা, অসুখ হওয়ার পরে ওষুধ খাইছেন, অসুখ হওয়ার পরে ওষুধ খাইছেন। আর আগাম জামিন যেটা, আগেই মানে কেবল জ্বর কাশি হালকা শুরু হয়েছে এর আগেই খেয়ে ফেলছেন করা, এটা হচ্ছে কি আগাম। তো যেসব ক্ষেত্রে এরূপ জামিন প্রদান করা যায়, রাষ্ট্র বনাম আব্দুল হক, এটা তো পড়লামই নাকি? আমরা এ জামিনের প্রধান শর্ত হলো কোনো ব্যক্তিকে হয়রানি বা রাজনৈতিক উদ্দেশ্যে আটকের চেষ্টা চলছে এরূপ যদি আদালতকে সন্তুষ্ট করাতে পারে, তখন আদালত আগাম জামিনের আদেশ মঞ্জুর করতে পারে। আমরা এখন চলে আসি, আহ কোন আদালত আগাম কোন আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে আর কি। অ্যাকচুয়ালি আমাদের যে এক্সিস্টিং ল আছে, মানে ফৌজদারি কার্যবিধি 498 ধারার বিধান অনুসারে আমরা একটু দেখবো যে কোন আদালত এটা কি করতে পারে, মঞ্জুর করতে পারে। 498 ধারার অধীন দুইটি আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারে, এক হলো হাইকোর্ট বিভাগ আর দুই হচ্ছে কে, দায়রা আদালত। এরূপ জামিনের ক্ষেত্রে এই দুই আদালতের একই ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আসামি পলাতক থাকা অবস্থায়, আন্ডারলাইন করেন, আসামি পলাতক থাকা অবস্থায় এরূপ জামিনের জন্য আবেদন করতে পারবেন না। পলাতক মানে বুঝেন তো, হুলিয়া ক্রোক জারি হয়ে গেছে, তখন কিন্তু আবার কি করা যাবে না, আগাম জামিনের আবেদন করা যাবে না। একটা মামলায় কি প্রথমে প্রথমে হুলিয়া জারি করে না, একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে জারি করে আর কি। তো এখন আমরা একটু দেখি, দেখেন আগাম জামিনের সময়সীমা। আগাম জামিনের সময়সীমা নিয়ে কোডে নির্দিষ্ট উল্লেখ করে না। কোড মানে হলো ফৌজদারি কার্যবিধি, কি বলেন? কোড বাদ দিয়ে এখানে একটু উপরে লেখেন ফৌজদারি কার্যবিধি লেখেন, কোড শব্দ দিয়ে কাজ নাই আমাদের, পরে আপনারা কোর্টে লিখবেন, কোর্টের জায়গা কোর্টে লিখবেন, কোর্টের জায়গা কি লিখবেন, ফৌজদারি কার্যবিধিতে, ফৌকাতে নাকি, ফৌকা লিখবেন না, ফৌজদারি কার্যবিধিতে নির্দিষ্ট ভাবে কিছু উল্লেখ করা। একটা জিনিস কোর্ট কাছারিতে যায় আমি বুঝছি, সেটা হলো উকিল হওয়ার আগ পর্যন্ত যে প্রসিডিউর, এটা গোপালগঞ্জ কোর্টের যত ভালো লয়ারও হন তার কাছে যায় কিন্তু আপনি বার কাউন্সিল পাস করতে পারবেন না। বুঝতে পারছেন রুবেল সাহেব? মানে কোর্টের প্রসিডিং আর উকিল হওয়ার জন্য যে পরীক্ষার প্রসিডিং, এটা টোটালি কি আলাদা। ঠিক আছে, দেখেন। তো আগাম জামিনের সময়, কারণ কোর্টে একটা নির্দিষ্ট জিনিস দেয় বা যে জিনিসটা প্র্যাকটিক্যালি বেশি লাগে সেটা নিয়েই প্র্যাকটিস করে। আর এই জায়গার পরিধি বিস্তৃত, অনেক কিছু আপনার জানতে হবে। যেহেতু উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা হয় না, সুতরাং তার দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। যেমন আন্ডারলাইন করেন, এই আমি একটা বলে নেই,
এই আগাম জামিনের প্রশ্নে আপনাকে কেস রেফারেন্স অবশ্যই দিতে হবে, নাহলে আপনি ভালো মার্ক পাবেন না। আগাম জামিনের প্রশ্নে আপনাকে কেস রেফারেন্স অবশ্যই দিতে হবে। যেমন রাষ্ট্র বনাম প্রফেসর ডাক্তার মোর্শেদ হাসান খান মামলায় বলা হয় হাইকোর্ট 8 সপ্তাহের বেশি আগাম জামিন দিতে পারবে না। তাহলে 8 সপ্তাহের বেশি যে আগাম জামিন দিতে পারবে না, এটা কি ফৌজদারি কার্যবিধিতে বলছে? এটা কোথায় বলছে? মামলার জাজমেন্টে বলছে। উপযুক্ত ক্ষেত্র ব্যতীত এরূপ জামিন মঞ্জুর করা যায় না। উপযুক্ত ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর হলে তা দীর্ঘ সময়ের জন্য না হয়ে খুব অল্প সময়ের জন্য হতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা একটু দেখি আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর। সাধারণ জামিন বুঝেন তো? হুম। মানে আগাম জামিন তো, আগাম জামিন দিল, এরপরে ওই আগাম জামিন মামলা যখন হয়েই গেল, আপনি তো আর আগাম জামিনের সুবিধা আজীবন পাবেন না। একসময় আগাম জামিনে কিসে কনভার্ট করতে হবে? সাধারণ জামিন। দেখেন, তো আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তর। অভিযুক্ত আবেদনকারীর বিরুদ্ধে জামিনের অপব্যবহারের কোনো অভিযোগ না পেলে আদালত ফৌজদারি কার্যবিধির 561 ক ধারা প্রয়োগের মাধ্যমে আগাম জামিনকে সাধারণ জামিনে রূপান্তরিত করতে পারে। এখন আমরা একটু চলে আসি যে পুলিশ রিপোর্ট দাখিলের পর আগাম জামিন। এই আসমা খানম বলেন, পুলিশ রিপোর্ট কয় প্রকার? কে কে? ফাইনাল রিপোর্ট আর চার্জশিট মানে কি বলেন? করে দেখে যে মানে অভিযুক্তের মানে দোষের কোনো প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে যেটা এটালে মানে পুলিশ করে করার জন্য আর যদি স্যার অভিযুক্ততার প্রমাণ পায় তাহলে তাকে চার্জশিট জি। বিচারের জন্য এখন পুলিশ রিপোর্ট অ্যাকসেপ্ট করতে কি ম্যাজিস্ট্রেট বাধ্য? ওয়েদার চার্জশিট অর ফাইনাল রিপোর্ট, এটা কি বাধ্য কিনা ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট বাধ্য না, উনি ইচ্ছা করলে চার্জশিট মানে পুলিশ রিপোর্ট অ্যাকসেপ্ট করতেও পারে, নাও পারে। এই যে ওনার তো এখতিয়ার আছে। এখন ওনার এখন সবাই তো আবার এই সাহস, সৎ সাহস তো সবার বুকে, সৎ সাহসও নাই, আবার মিথ্যা সাহসও নাই। আমরা ম্যাক্সিমাম হলো মধ্যমপন্থী। মধ্যমপন্থী হলো কেমনে? মধ্যমপন্থী বুঝেন? মানে একজন আছে সৎ সাহস করতে যায় দেয়, ওই যে ধরেন যদি না মনে হয় যে উনি মিথ্যা করছে, করছে আমি নিয়ে নিলাম। আর একজন যদি মনে করে যে কি হোক না না হোক আমার ইচ্ছে আমি নিব, ওনার মনে উনি ধরেন খারাপ ভাবেও যদি হয়ে থাকে, তা খারাপ হওয়ার, একেবারে খারাপ হওয়ার সাহসও কারো মানে খুব কম লোকের আছে, আবার ভালো হওয়ারও খুব কম লোকের আছে। আমরা ম্যাক্সিমাম যারা আছি মধ্যমপন্থী সব ক্ষেত্রেই। তো পুলিশ রিপোর্ট দাখিল করার পর আগাম জামিন মঞ্জুরের কোনো সুযোগ নাই। বিভিন্ন এলাকায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উঠে এসেছে। যেমন আলী হায়দার চৌধুরী বনাম রাষ্ট্র মামলা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর আগাম জামিনের কোনো সুযোগ নেই। চার্জশিট দাখিলের পর আগাম জামিন চাওয়া ও শুনানি করা যায় না, তবে এর ব্যতিক্রম রয়েছে। বুঝতে পারছেন? তাহলে স্বাভাবিক নীতি হলো আগাম জামিন কখন দেবে না আদালত? পুলিশ রিপোর্ট একবার যদি দাখিল হয়ে যায়, তাহলে আদালত কিন্তু আগাম জামিন মঞ্জুর করবে না। তো এখন আমরা চলে আসি আগাম জামিন মঞ্জুরের নীতি। আগাম জামিন বিষয়ে নতুন নীতিমালা করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগের নীতিমালায় এই নিয়ে হাইকোর্টের প্রতি 7 দফা নির্দেশ থাকলেও এবার তা বাড়িয়ে 16 দফা করা হয়েছে। আগে ছিল কত? 7 দফা, এখন হয়েছে কত? 16 দফা। রাষ্ট্র বনাম প্রফেসর ডাক্তার মোর্শেদ হাসান খান মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগাম জামিনের ক্ষেত্রে নিম্নের 16টি নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে। 1 নাম্বার, এফআইআর কে পুঙ্খানুভাবে বিশ্লেষণ করা। এফআইআর মানে কি?
ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অভিযোগ কতটুকু গুরুতর এবং এতে অভিযুক্তের ভূমিকা বোঝা। অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা। পালিয়ে যাওয়ার আশঙ্কা ধরেন ওই যে আমাদের যখন একটা মেয়ে আত্মহত্যা করলো, ওনার নাম যেন কি ভুলে গেছি, তখন বসুন্ধরা মালিক, জি, আনভির না কি যেন নাম। তো আদালতের কাছে যদি মনে হয় যে একে আগাম জামিন দিলে তিনি পালিয়ে চলে যেতে পারেন, বিদেশ যাক বা যে জায়গা যাক, আদালতের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করবে না। এরূপ জামিন মঞ্জুর করার পূর্বে অভিযুক্তের চরিত্র বা আচরণ দেখা, তার চরিত্র, স্বভাব চরিত্র কেমন বা তার আচরণ কেমন, এটা দেখতে হবে। গ্রেফতার হওয়া ব্যক্তি অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা তা দেখতে হবে। কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমার কাছে মনে হয় কি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই আমাদের আইনের যত পুলি টুলি যাই পড়াই না কেন, দিন শেষে এগুলো সব ফাউ কথা। মানে হলো যে যদিও আইন আমরা পড়তেছি, পড়াচ্ছি, আপনারাও পড়তেছেন, কিন্তু এটা প্র্যাকটিস হবে কার পক্ষে? যে ক্ষমতায় আছে তার পক্ষে, অথবা যার টাকা আছে তার পক্ষে। এটা হলো মেইন কথা। তাতে শুনতে খারাপ লাগলেও এটাই প্রকৃত সত্য, আমাদের বিচার বিভাগ এত শক্তিশালী না। দেখেন, তারপরে দেখেন, ধরেন ট্রাম্প নির্বাহী আদেশ দিছে, ট্রাম্পের সিদ্ধান্তরে কোর্ট আটকায় দিছে। ডোনাল্ড ট্রাম্প ওই যে বিভিন্ন যে এসে যে নির্বাহী সিদ্ধান্ত দিছে, সেই সিদ্ধান্তরে কোর্ট স্থগিত করছে। তাহলে বাংলাদেশের কোন আদালতের ক্ষমতা আছে যে শেখ হাসিনার আদেশ স্থগিত করবে, বা এই যে ইউনূস সাহেবরা যে কোনো আদেশ দিচ্ছে এটা স্থগিত করবে? তাতে এটা, হ্যাঁ, এটা মানে দরকার হইলো এটা কারো নাই। যদি ওই বিএনপি আসে, জামাত আসে, আওয়ামী লীগ আসে, যে আসে, আমাদের বিচারকের ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস নাই। দেখেন, আগাম জামিন অনন্য সুবিধার, অনন্য সাধারণ সুবিধা যা কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে মঞ্জুর করা উচিত। কোন সাক্ষীকে যাতে ভয় ভীতি দেখাতে না পারে আগাম জামিনের ক্ষেত্রে এমন শর্ত জুড়ে দিতে হবে। তারপর দেখেন, জামিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, এগুলো মোটামুটি জানাই। হত্যা, ধর্ষণ ও ডাকাতি সম্পর্কে সুনির্দিষ্ট থাকলে কেউ জামিন পাবে না। যদি মামলাটা হয় হত্যা, ধর্ষণ অথবা কি ডাকাতি, তাহলে আগাম জামিন পাবে না আর কি। ফৌজদারি কার্যবিধির এই যে বলতেন একটু আগে বলছিলাম না, যে আগে আগাম জামিনের ধারা ছিল কত, 497 ক। তো 497 ক এখন কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া যাবে না, কারণ এটি তদন্তে ব্যাঘাত ঘটায়। অনির্দিষ্টকাল মানে হলো বললো যে কোনো মেয়াদে উল্লেখ নাই, এরকম দেওয়া যাবে না। আগাম জামিনের ক্ষেত্রে তদন্তের বিষয়টি খেয়াল রাখতে হবে। আগাম জামিন মঞ্জুর করার মাধ্যমে তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতে হবে। 8 সপ্তাহের বেশি কোনো অবস্থায় আগাম জামিন নয়। রাষ্ট্র বা অভিযুক্ত আবেদন করলে জামিন মঞ্জুরকারী আদালত জামিন কি করতে পারবে, বাতিল করতে পারবে। আসমা খানম বলেন তো, তদন্তকারী কর্মকর্তা কাকে বলে? মানে তদন্তকারী কর্মকর্তাকে ইংরেজিতে কি বলে? ইনভেস্টিগেটিং ইনভেস্টি, জি, ইনভেস্টিগেশন অফিসার বলবেন না, ঠিক আছে, ইনভেস্টিগেটিং অফিসার। তো যাই হোক, আমরা চলে আসি জামিন অযোগ্য অপরাধে জামিন। ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধে আটক ব্যক্তিকে আদালত জামিনে মুক্তি দিতে পারে। যে দেখেন, মে বি রিলিজড অন বেল, মেবি। আপনারা যদি বলে যে আগামী ক্লাসে আসবা না, বলবেন যে মেবি আসতেও পারি। মানে কথাটা আর কি, মানে 100% যে আসবেন সেই নিশ্চয়তা আপনি দেন নাই। তো মে শব্দটা থাকলেই ধরে নিতে হবে সেখানে অনিশ্চয়তা আছে। এই ধারায় মে শব্দ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ধারার অধীন জামিন দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক নয়, বরং স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক বা ডিসক্রিশনারি ক্ষমতা। আদালত জামিন মঞ্জুর করতে পারে, আবার নাও পারে। তবে জামিন অযোগ্য অপরাধটি যদি, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হয় এবং এ বিষয়ে আদালতের নিকট যুক্তিসঙ্গত মনে হলে তখন জামিন না দেওয়া আদালতের জন্য আদেশ। প্রথমে একটু শুনেন, এই জায়গা মোট 3 প্রকারের কথা বলছে 97-তে। প্রথমে বললো যে জামিন দিবে কি দিবে না আদালতের বিবেচনা দিতেও পারে, পরে আবার আদেশ দিয়ে দিছে যে তুমি
যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এই অপরাধে জামিন দিবাই না। এই অপরাধে কি দেবে না। তাহলে মনে প্রশ্ন এসে যায়, তাহলে কি হত্যা মামলায় কেউ গ্রেফতার হইলে কোনোদিন জামিন পাবে না? পাবে। বাট আপাতত যা পড়ে বুঝলাম, এইটুক পর্যন্ত যদি পড়ি পাবে না। ঠিক আছে, তাহলে পেতে পারে কখন দেখেন। কারণ 497 ধারায় মে বি রিলিজড অন বেল ব্যবহার করা হয়েছে, এখানে মে শব্দ ব্যবহার করায় এরূপ অপরাধে জড়িত থাকার বিশ্বাসযোগ্য কারণ থাকলে আদালত জামিন মঞ্জুর করবে। এরূপ জামিন মঞ্জুর মঞ্জুর না করা আদালতের জন্য কি আদেশ সূচক। এখন প্রশ্ন এসে যায়, তাহলে কি 497-তে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হলেই কি জামিন পাবে না? হ্যাঁ, পেতে পারে। কখন পারে দেখেন, জামিন অযোগ্য অপরাধে জামিনের বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, মানে কারা 497 ধারায় বিশেষ সুবিধা পেতে পারে। ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য যে কোনো অপরাধের ক্ষেত্রে নিম্নলিখিত অভিযুক্ত ব্যক্তিগণকে আদালত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারে। অভিযুক্তের বয়স 16 বছরের নিচে হলে, ধরেন একজন হত্যা মামলার আসামি, কিন্তু তার বয়স কত? 16 বছরের নিচে। অভিযুক্ত যদি স্ত্রীলোক হয়, স্ত্রীলোক মানে হলো মহিলা আর কি, আবার ভাবেন না যে কারো স্ত্রী বিবাহিত হতেই হবে, বিষয়টা তা না। অভিযুক্ত অসুস্থ অথবা কি অক্ষম লোক হলে, তাহলে আপনি একেবারেই যদি সুস্থ হন, সাবলক হন, তাহলে কিন্তু 497 ধারার সুবিধা পাবেন না। 497 ধারার সুবিধা পাইতে হলে আদালতে দেখাইতে হবে এই আসামির বয়স 16 বছরের কম, বা স্ত্রী লোক। এখন স্ত্রী লোক হইলে, একেবারে সুস্থ হইলে স্ত্রী লোকের জন্য আলাদা একটা কি বিশেষ সুবিধা আছে, কিন্তু পুরুষ হইলে কিন্তু সুবিধা পাবেন না। পুরুষ হইলে হয় 16 বছরের কম হইতে হবে, আর নাহলে অসুস্থ বা অক্ষম হইতে পারে। আর একজন মহিলা কিন্তু এই তিনটা সুবিধাই পেতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। যখন চাকরিতে বিজিএস পরীক্ষা দিলাম, তখন ওখানে আমি কোনো কোটায় পড়ি না। কোনো কোটায় মানে হলো কি, ওই এক কোটায় পড়ি। সেটা হলো, ধরেন মুক্তিযোদ্ধার কোটা নাই, মহিলা আমি না, প্রতিবন্ধী আমি না, উপজাতি আমি না। তাহলে আবার যে মহিলা আছে, সে দেখা গেল সবগুলো সে মানে ইচ্ছা করলে পেতে পারে। ধরেন যে মহিলা, সে যদি উপজাতি হয়, সে যদি মুক্তিযোদ্ধা হয়, সে যদি আবার কি হয়, মহিলা তো আছেই, আবার তার প্রতিবন্ধীও যদি যাই হোক। জামিন অযোগ্য অপরাধে জামিনের বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, না এটা ফান করলাম, আসলে তো যার যার যোগ্যতা দিয়েই সে পায়। দেখেন তো, যেটা বললাম, কি কি 16 বছরের নিচে হইলে, স্ত্রীলোক হইলে, অসুস্থ অথবা কি অক্ষম হলে, উপরে উল্লেখিত আম, ব্যক্তিগণ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পেতে পারেন। এটি তাদের জন্য বিশেষ সুবিধা, কিন্তু অধিকার বলে জামিন চাইতে পারেন না। আপনি যদি বলেন যে অমুক তো ভারী অসুস্থ, ওনার জামিন দিতেই হবে, আদালত কি দিতে বাধ্য? বাধ্য না। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত, কিন্তু বিচারকালে দেখা গেল যে সে এরকম অপরাধের দোষী হবে না, তখন তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। এছাড়া ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 167(5), 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে। আর একটা হলো 339(গ) ধারায় 180 বা 360 দিনের মধ্যে বিচার শেষ না হলে। 180 হলো ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে, আর দায়রা আদালতের ক্ষেত্রে কত? আপনি পরীক্ষার সময় আপনার প্রশ্ন খুব বেশি বড়, আপনার লেখাটা হলো তথ্যবহুল হতে হবে। আমি যা জানি তথ্যবহুল, বুঝেন তো, মানে কোথায় কি আছে আর কি, এই জিনিসটা। এছাড়া দেখেন 466 ধারায় অভিযোগযুক্ত ব্যক্তি লোনাটিক হলে, লোনাটিক মানে লোন মাত বা পাগল, জামিন অযোগ্য অপরাধেও আদালত জামিন মঞ্জুর করতে পারে। তাহলে এখানে মোটামুটি এভাবে বললো যে জামিন অযোগ্য অপরাধে জামিনের বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি তারা 497-তে পেতে পারে, অথবা সুবিধার কথা বলা আছে 167(5), অথবা কত 339(গ), অথবা আছে কত 466।
466। বুঝতে পারছেন? আমরা এই খ নাম্বার প্রশ্নটা একটু দেখি। দেখেন, খ নাম্বার প্রশ্নে এসেছে যে কোন কোন কারণে জামিন বাতিল হতে পারে। এই যে জামিননামা বাজেয়াপ্তির পদ্ধতি কি, দেখছেন? জামিননামা বাজেয়াপ্তির পদ্ধতি। জামিন বাতিল প্রকৃতপক্ষে জামিন বাতিলের কিন্তু এক্সাক্ট কোনো গ্রাউন্ড আমাদের আইনে কিন্তু নাই। তো জামিন বাতিল আসলে অনেক কারণে হতে পারে। যে আপনি যে শর্তে জামিন পাইছিলেন, জামিন পাওয়ার পরে হাজির হন নাই, বা হুমকি দামকি শুরু করছেন, আরো অপরাধ করছেন, এই সকল ক্ষেত্রেই আপনার জামিন বাতিল করতে পারে। ফৌজদারি কার্যবিধির ধারা 497 অনুযায়ী জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত বা অন্য কোনো জামিন মঞ্জুরকারী আদালত গ্রেফতার করে হাজতে প্রেরণ করতে পারবে। তবে কি কারণে জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করতে পারবে সেই বিষয়ে এই ধারায় কিছুই উল্লেখ করা হয়নি। উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নলিখিত যে কোনো এক বা একাধিক কারণে জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দিতে পারে। কি কি দেখেন, উচ্চ আদালত, এগুলো কিন্তু ধারায় নাই, কিসে আছে? উচ্চ আদালতের নজিরে। তদন্তে বাধা সৃষ্টি করলে। রুবেল, বলেন তো তদন্ত কাকে বলে আর অনুসন্ধান কাকে বলে, রুবেল? তদন্ত হচ্ছে এটা পরে হচ্ছে আপনার আইন আইন কোনটা খেলাই করা আইন করবে অথবা আদালত যাকে নির্দেশ দেবে যে হ্যাঁ, সেটা সেটাই হলো বলবে সেটা বলেন। এটা হচ্ছে আপনার ঘটনা ঘটলে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য যে তথ্যপত্র বিতরণ করে এটাই না। আর অনুসন্ধান? স্যার ম্যাজিস্ট্রেট অনুসন্ধান কোনটা? আপনি যে কোর্ট কাছারিতে যান, আজকে এমন কোন মামলায় গেছেন যে মামলায় অনুসন্ধান চলতেছে? সব কি তদন্ত চলতেছে? তো বিচারের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট রাজা সমাধান। জি। আর আজকে কোনো কগনিজেন্স কোর্টে যান নাই? আমলি আদালতে গেছেন কোনো কোর্টে? ও, তাই তো সত্যি কথাই বলছেন, আপনি আর কোনো কোর্টেই ঢোন নাই, তাই কোন জায়গায় গেছেন? আপনার স্যারে তো দেখলাম না তদন্ত করে ম্যাজিস্ট্রেট অথবা, সরি, পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। অপরদিকে অনুসন্ধান করে হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত। বিচারের আগ পর্যন্ত একটা আদালত যা যা করে সবকিছুই কি অনুসন্ধান। বুঝতে পারছেন? তো যে কথার প্রেক্ষাপটে এখানে আসলাম, যে যদি কেউ তদন্তে বাধা সৃষ্টি করে তাহলে সেই আসামির জামিন বাতিল হবে। সাক্ষীদের হুমকি দিলে বা আক্রমণ করলে, জামিনের শর্ত ভঙ্গ করলে, মামলার বিচারকে প্রভাবিত করার চেষ্টা করলে, সাক্ষ্য প্রমাণ নষ্ট করলে বা করার চেষ্টা করলে, জামিনের অপব্যবহার করলে, জামিনে যাইয়ে আবার যৌতুক চাওয়া শুরু করছে, যে মামলা করছিস কত বড় সাহস, যৌতুক আগে 6 লাখ চাইছিলাম এখন 12 লাখ দিতে হবে, তাহলে জামিনের কি অপব্যবহার। কোন ধরনের সহিংসতা চালালে, যে অপরাধে অভিযুক্ত হিসেবে জামিন পেয়েছে পুনরায় সেই অপরাধ করলে, দেশ থেকে পালানোর চেষ্টা করলে বা আত্মগোপন করলে, জামিনদারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে। তো তাহলে এই সকল কারণে এগুলা কিন্তু কোনোটাই আইনই নেই, লাস্টে একটা ইত্যাদি লিখে দেন, ইত্যাদি। জি। এছাড়া দেখেন, নিম্নোক্ত কারণে জামিন বাতিল করে গ্রেফতার করা যায়। কি কি? 501 ধারার অধীনে যদি ভুলবশত বা প্রতারণা করে অপর্যাপ্ত জামানত দিলে, পরে জামানত অপর্যাপ্ত হলে আদালত জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। ভুলবশত বা প্রতারণা মানে হলো এরকম যে আপনারে জামিন দিছিল 5,000 টাকার বন্ডে, আপনি ইচ্ছা করে বেল বন্ড জমা দিয়েছেন 500 টাকার বন্ডে। তো বিচারক ওই মুহূর্তে কি লক্ষ্য করেন নাই, পরে দেখে কি যে আদেশে লেখা আছে 5,000 টাকার বন্ডে,
আর বেল বন্ডে লিখছে কত, 500। তাহলে এই ক্ষেত্রে যারা ওই বেল বন্ড দিছে তারও ভুল হইতে পারে, অথবা সে কি করতে পারে, প্রতারণা করেও দিতে পারে। তো পর্যাপ্ত জামানত সংগ্রহ করতে না পারলে তাকে হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। এটা হলো কত, 501। ধারা 502টা দেখেন। 502 ধারা অনুযায়ী জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার জন্য জামিনদার তার মুচলেকাটি বাতিল করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। কার কাছে আবেদন করবে? জামিনদার। জামিনদার ধরেন দিনেশের জামিনদার হয়েছে আমাকে আমানুর। তো আমানুর সাহেব বললো যে ওনার দিনেশের জামিনদার আমি হব না, ও কবে ভারত চলে যায় এর দায়ভার আমি নিতে পারবো না, আমি ওর ওর জামানত বাতিল করেন, আমারে অব্যাহতি দেন, আমাকে কি অব্যাহতি দেন। তখন ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন। পরোয়ানা অনুসারে উক্ত ব্যক্তি হাজির হলে নতুন জামিনদার সংগ্রহের আদেশ দিবেন। এতে ব্যর্থ হলে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজতে প্রেরণ। তাহলে 502তে কি বলছে আমার সাহেব, বলেন দি 502। জামিন, মানে জামিনদার মধ্যে থেকে তো গ্রহণ দেবে আর কি, তার থেকে অব্যাহতির জন্য বিরাট দেওয়া হবে। যে জামিনদার হলো আর কি, আসামির জামিনদার যে হলো, সে যদি বাতিল করার জন্য অব্যাহতি চাই ওর ওনার, মানে আদালতের কাছে যে ওর ওনার জামিনদার কথা থাকবে না। যে আমি অমুকের জামিনদার হতে চাই না, জামিনদার ছিল তো ওই সময় আবার উনি আবেদন করে যে আমি ওর জামিনদার হবে না, তখন ওর প্রতি আবার ওয়ারেন্ট দিবে। জামিনদার জি, থাকবে না। জি। তখন দিন এসে বলবে যে তুমি নতুন জামিনদার ঠিক করো। এইভাবে ওই আগের জামিনদার অব্যাহতি জি। থাকবে। কি বলা যায় বা 502 জামিনদারের অব্যাহতি। হ্যাঁ, অবশ্যই জামিনদার অব্যাহতি তো। উপরোক্ত যে কোনো কারণে জামিন বাতিল করার পূর্বে আসামি পক্ষকে নোটিশ দিয়ে শুনানির তারিখ ঠিক করতে হবে। মানে 501 আর 502-এ আপনি সরাসরি জামিন বাতিল করবেন না, আগে কি করতে হবে, আগে নোটিশ দিবে, তারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, শুনানির পর জামিন বাতিলের আদেশ দিতে। আসমা খানম তো কোর্ট কাছারিতে যায় না, ধরেন যেদিন তারিখ আছে ওই তারিখে আসে নাই, আবার কোনো পদক্ষেপও নেই নাই, তাহলে সেক্ষেত্রে তো আর তার কোনো শুনবে, আর আর শুনবে না, সরাসরি কি warrant। স্যার আমি পাশ করলেও 3 বছর লাগবে, কেন? কিছুই তো পারি না স্যার। পাশ করার পরে আবার কোচিং করবেন তখন? দেখেন, আচ্ছা, আপনি তো পাশ করেও পারেন না, কত উকিল সাহেব আছে, মানে আপনি তো কোর্ট, সরি আমাদের এখানে একজন আছে, সে কোর্টে যায় বছর খানিক, আমার হঠাৎ জিজ্ঞেস করতেছে যে একই মামলা একবার অমুক আদালতে থাকে উপরের আদালতে, কয়দিন পর আবার নিচের আদালতে আসে কেন? মানে বিচারক চেঞ্জ, মানে প্রথমত থাকে কগনিজেন্স কোর্টে, একসময় মামলা কি হয় না বদলে যায়, এই বিষয়টা সে জানে না। আবার জিজ্ঞেস করছে, সে কিন্তু কোর্টে একসাথে কাজ করে। হ্যাঁ, আসার পরে পরে চাষিটার সাথে হ্যাঁ, আসামি হাজির হয়ে গেল, হ্যাঁ, তখন তো করতে হবে। হ্যাঁ, ওটা জানে না, ওটা তো পরের কথা। বলতেছে যে ওই সে ফৌজদারি প্র্যাকটিসই করে, কোর্টেও বছর খানিক যায়। ডাউন করতে হবে। না, 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 আমার এখানে এমসিকিউ করে কোর্টেও বছর খানিক যায়। এটা করতেই পারে না। জিজ্ঞেস কর, বা ওরা কেউ বলে না, সে বিস্তারে কেউ বলে না, বলতেছে যে জীবনে একটা দরখাস্ত লেখে নাই, ওকে যাই আর আসে খালি পুট আপ কি। আর কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, দেখেন, দেখেন তো। আচ্ছা, বাদল একটু দেখাইতে পারলেন না আমারে? ওর তো দিয়েছে পাশে তো ওর ছবি ওর ছবি দিলে আর আমারে দেখাবে। স্যার আর ওসিকে মোদিকে নাম করে একটা মেয়েরে গত কালকে আগে দিতেছে, 5 টাকার আগে দিতেছে বাসায়, মনে করে সবাই সেনে করতে জন্মপত্র। ভাই, এখন আমরা যেটা দেখবো সেটা হলো জামিননামা বাজেয়াপ্ত। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় একবার প্রশ্ন আসছে যে জামিননামা বাজেয়াপ্ত কি। জামিননামা বাজেয়াপ্ত কি? ওই যে যে জামিনদার যে যে জামিনে মুক্ত হলো, একজন তো জামিনদার, এক আসামি হলো জামিনে কি হলো, মুক্ত হলো। তা আসামি যখন মুক্ত হইয়া সে চলে গেছে আর হাজির হয় নাই, তখন আসামি যে হাজির হয় নাই দায়ী হবে কে? জামিনদার। তাহলে জামিনদার এই জায়গা কি হিসেবে তার জামিননামা কি হবে, বাজেয়াপ্ত হবে। মানে ওই যে যত টাকার বন্ডে জামিন দিছিল এই টাকাটা তাকে পরিশোধ করতে হবে। তো এই টাকাটা কিভাবে
আদায় করা হবে এই সম্পর্কে বলা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 514 ধারায়। দেখেন, এই আপনাদেরও অনেকের কিন্তু, এই যে আমার কাছে পড়েন, আপনাদের কিন্তু জামিন নামা বাজেয়াপ্ত হয়েছে, ফিটি দিয়ে যায় অনলাইনে যারা আছেন ভাই। দেখেন, আজকে তো অনেক হয়ে গেছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 514 ধারায় জামিন নামা বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। ধারা 514 অনুযায়ী নিম্নোক্ত আদালত জামিন নামা বাজেয়াপ্তের আদেশ দিতে পারে। কে কে পারে? দেখেন, যে আদালত জামিন নামাটি গ্রহণ করেছিল, মানে যে আদালত জামিন দেয় সেই তো জামিন নামা গ্রহণ করে, জানেন তো, জি। বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এক হিসাবে যারা জামিন নাম, যেই জামিন দেয় সেই জামিন নামা বাজেয়াপ্ত করতে পারে। জি। তো দেখেন, এটা গুরুত্বপূর্ণ। উপরোক্ত আদালত যদি দেখেন জামিন নামা বাজেয়াপ্ত হয়েছে, তখন প্রমাণ লিপিবদ্ধ করে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে জামিন নামায় বর্ণিত অর্থ পরিশোধ করতে বা কেন পরিশোধ করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলবে। দিনের যে জামিন পেয়ে চলে গেল আর আসলো না, জামিনদার যে আমানুর সাহেব হলো, আমানুর সাহেবের কারণ দর্শাতে বলবে যে আমানুর, কেন আপনি এই বেল বন্ডের যে বর্ণিত টাকা আছে এটা আপনি পরিশোধ করবেন না। কারণ দর্শাতে ব্যর্থ হলে, আমানুর যদি ব্যর্থ হয়, অর্থ প্রদান করা না হলে উক্ত মুচলেকাবদ্ধ ব্যক্তির গোল্ডেন অস্থাবর সম্পত্তি, এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, অস্থাবর সম্পত্তি বা সেই ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তির মধ্য হতে অস্থাবর সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের জন্য ওয়ারেন্ট জারি পূর্বক আদালত উক্ত অর্থ আদায়ের ব্যবস্থা অবলম্বন করতে পারে। মানে একটা জিনিস এখানে বুঝেন, কোন ধরনের সম্পত্তি ভাই? স্থাবর না কিন্তু। তা আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় ভিভিআই যে জামিন নামা বাজেয়াপ্তির ক্ষেত্রে জামিনদারের কোন ধরনের সম্পত্তি ক্রয় করা যায়? অস্থাবর সম্পত্তি। খুবই গুরুত্বপূর্ণ। জি। উক্ত অর্থ পরিশোধ না করলে এবং উক্ত ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায় করা না গেলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন সেই আদালতের আদেশ ক্রমে মুচলেকাবদ্ধ ব্যক্তিকে দেওয়ানি কারাগারে, আন্ডারলাইন করেন, 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। যদি আদালত ক্রয় করে এই সম্পত্তি আদায় করতে না পারে তাহলে ভাই কি করবে? দেওয়ানি কারাগারে 6 মাস। এখন এই দেওয়ানি কারাগারে 6 মাস যদি আটক রাখে, ওই যে আর একজন যে, আর তার কাছ থেকে কিন্তু আবার সাবসিস্টেন্স অ্যালাউন্স দেবে, মানে খরগোশ ভাতা। দেওয়ানি কারাগার মানেই যার কারণে নিল সে একটা ভাতা দিবে সরকারে। তবে আদালত সুবিবেচনা পূর্বক উল্লেখিত অর্থের অংশবিশেষ মওকুফ করতে এবং অবশিষ্ট অংশবিশেষ পরিশোধে বাধ্য করতে পারেন। আদালত যদি দেখে যে না, জামিনদার একজন গণ্যমান্য ব্যক্তি, উনি তো মানুষের ভালো করার জন্যই জামিনদার হয়েছিলেন, কিন্তু এই জায়গাতে ওনার আসলে দায়ী নাই, সে যদি না আসে, তখন আদালত ইচ্ছা করলে কিছু অংশ কি করতে পারে? মওকুফ করতে পারে। কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে, এটা একটু আন্ডারলাইন করেন, কোন জামিননামা বাজেয়াপ্ত হওয়ার পূর্বে জামিনদার মারা গেলে তার সম্পত্তি উক্ত জামিননামা বা সম্পর্কিত সমস্ত দায় হতে মুক্ত হয়ে যাবে। কারণ দিনেশ চলে গেছে, কিন্তু দিনেশ থাকা অবস্থায় আমানুর সাহেব নাই, এরপরে যদি দিনেশ জামিনের শর্ত ভঙ্গ করে, এক্ষেত্রে আর আমানুর সাহেবের কোনো দায়বদ্ধতা নাই। তো এই জিনিস কিন্তু মুখস্থ করার কিছু নাই, যে যা বললাম এ কিন্তু মনের মতো করে লেখা যায় 514 ধারা অনুসারে। পারবেন না ইনশাল্লাহ? তো জাকারিয়া বলেন তো, বই না দেখে কি কি বললাম 514-তে? জামিননামা বাজেয়াপ্ত করে। হুম। জামিননামা বাজেয়াপ্ত করতে পারে স্যার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে যে আদালতে জামিন দিয়েছে সেই আদালতে জামিননামা বাজেয়াপ্ত করতে পারে। জি। জামিননামা বাজেয়াপ্ত করবে যদি জামিনদার, যদি জামিননামার বাজেয়াপ্ত মানে অস্থাবর কোনো সম্পত্তি থাকে, সেই অস্থাবর সম্পত্তি ওই জামিনদার যদি কোনো জামিন ওই বাজেয়াপ্তের ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি প্রয়োগ করতে পারবে। জি। পদ্ধতিগুলো আছে না, কারণ দশটি উপায় তারপরে তো এইগুলো। আচ্ছা বলো, বলেন কারণ দর্শন তো বলেন যে এতটা বলা লাগে, একটু বুঝে নিতে হবে নাকি? এটা দিয়ে সব বলা লাগবে না। এরপরে ওই সম্পত্তি স্যার অস্থাবর সম্পত্তি প্রয়োগ বা বিক্রয় করবে। জি। এরপরে যদি জামিনদার মারা যায়, হ্যাঁ। যার 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 জামিন দিল সেই জামিনদারের ক্ষেত্রে সে জামিনদার হলো,
তো সে জামিন যদি মারা যায়, তার তো অস্থাবর কোনো সম্পত্তি থাকে, তাহলে আদালত ছেড়ে মুক্ত করে দেবে, তাই? জি, রুবেল একমত? জি। এত কিছু চেঞ্জ হলো, রুবেলের লাল চোখ আর চেঞ্জ হলো না। মাথা চুলে তো ছেড়ে হয়নি। সরকার তাই পতন হয়ে গেল। আপনার লাল চোখ, কে লাল চোখ কি আছে? মাসুদ আর রিফাত ভাইয়ের কি আছে? আর মাথা চুলে বের করে আসলে দেখেন না, ওনাদেরও লাল চোখ ছিল, জায়গা লাল চোখ সেরেস্তা দিল। হ্যাঁ। লাল চুল নাই। দেখেন, আহ এর পরের প্রশ্নে আমরা চলে আসি, কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্ধারণ। অলরেডি আমরা জানি কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা আমি বুঝতে পারবো কিভাবে? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কত কলাম? পঞ্চম। এছাড়া যদি বিশেষ আইন হয়, বিশেষ আইনে বলাই আছে যে অমুক অপরাধ জামিনযোগ্য নাকি জামিন। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন শুধুমাত্র একটা ধারা হলো আপোষযোগ্য, সেটা হলো 11 গ। ওই যে যৌতুকের নিমিত্তে যদি সাধারণ আঘাত করেন, হালকা মারপিট করেন, 11 গ এটা জামিনযোগ্য। এছাড়া যৌতুক নিরোধক আইনের যত অপরাধ আছে, ধর্ষণ, অপহরণ, দাহ্য পদার্থ দ্বারা মৃত্যু, মৃত্যুপণ আদায়, তারপরে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কোনো অঙ্গহানি, এই সবগুলাই হচ্ছে কি জামিন অযোগ্য। তার মানে দণ্ডবিধির ক্ষেত্রে বোঝা যাচ্ছে কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কত কলাম। আর বিশেষ আইনের ক্ষেত্রে ওই বিশেষ আইনের মধ্যেই বলা আছে। একটু দেখেন, দণ্ডবিধি ও অন্যান্য আইনে বর্ণিত কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্ধারণ করার সুনির্দিষ্ট উপায় রয়েছে। ফৌজদারি কার্যবিধি 4-1 খ ধারায় কটা ব্র্যাকেট আটকাবে? 4-1 কত ধারা? খ ধারায় বলা আছে, দ্বিতীয় তফসিলে যেসব অপরাধ জামিনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে তা ব্যতীত অন্য সব অপরাধ জামিন অযোগ্য। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে একটি অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা নির্দিষ্ট করে বলা আছে। মূলত দণ্ডবিধি 1860-এর অপরাধ সমূহকে নির্দিষ্ট করে অপরাধের জামিন যোগ্যতা বা জামিন অযোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। অপরদিকে দেখেন, অন্যান্য আইন বা বিশেষ আইনের মধ্যে কোন নির্দিষ্ট ধারায় উল্লেখ করা হয় যে যে উক্ত আইনের কোন কোন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। যেমন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, এটার বাংলায় বলে বিশেষ ক্ষমতা আইন। বিশেষ ক্ষমতা আইনের ওই আপনার কারফিউ জারি করছিল না আমাদের কিছুদিন আগে বাংলাদেশে, এই কারফিউ সম্পর্কে বলা আছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 24 ধারায়। কত ধারায় বলেন? অনেকেই কারফিউ বলতে বুঝেন 144 ধারা, ফৌজদারি কার্যবিধির 144, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না। তো বিশেষ ক্ষমতা আইনের 32 ধারায় উক্ত আইনের অধীন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য তা উল্লেখ করা হয়েছে। আবার আন্ডারলাইন করেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন। মানি লন্ডারিং মানে হলো ওই যে টাকা পয়সা পাচার করে দেওয়া আর কি। 13 ধারায় একই বিষয় বলা হয়েছে, মানে বিশেষ আইনের ধারাই বলা আছে যে ওই আইনের অধীন অপরাধ সময় জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। কিছু আইনে জামিনের ব্যাপারে বলা থাকে যে এই আইনের অধীন অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির আহ তফসিল প্রযোজ্য হবে। মানে কিছু আইনে বিশেষ আইন বাট বলা আছে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্যের ক্ষেত্রে বলা আছে যে ফৌজদারি কার্যবিধির তফসিল প্রযোজ্য হবে। মানে কত তফসিল? দ্বিতীয় তফসিল। তো তখন উক্ত আইনের অধীন অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিনা তা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দ্বারা নির্ধারিত। দ্বিতীয় তফসিল দ্বারা কিভাবে নির্ধারিত? এটা হলো অনেকটা এরকম যে আপনি যদি জামিনের কলাম গুলোরে আমি যদি দেখি, সাধারণত যে সকল অপরাধের সাজা 3 বছরের কম, পঞ্চম কলামে এই 3 বছরের কম হলে সব অপরাধ কি জামিনযোগ্য। আর যে সকল অপরাধের সাজা 3 বছর বা তার বেশি সেগুলো জামিন। তবে কিছু ব্যতিক্রম আছে, সবকিছুতেই ব্যতিক্রম আছে। যেরকম আপনার ওই যে 420 ধারা চিটিং, এই জায়গায় তো সাজা 7 বছর, কিন্তু এটা জামিনযোগ্য। আবার দণ্ডবিধি 406 ধারা ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, এই জায়গায় সাজা মাত্র 3 বছর, কিন্তু এটা জামিন অযোগ্য। তাহলে আসমা খানম বলেন, কোন অপরাধ, কোন আইনের যে অপরাধ এটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এটা কেমনে বুঝবেন? দণ্ডবিধির ইসে যে সম্পূর্ণ অপরাধ সেটা আমরা ফৌজদারি দ্বিতীয় তফসিলে
পঞ্চম কলাম অনুযায়ী জি সেখানে উল্লেখ করা আছে যে কোনগুলো জামিনযোগ্য অপরাধ কোনগুলো জামিন অযোগ্য। জি আর বিশেষ আইনের ক্ষেত্রে ওইটা বিশেষ আইনেই উল্লেখ থাকতে ওইটা পারে, তখন সেটা প্রযোজ্য হবে। আর বিশেষ আইনে যদি বলা থাকে যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল ব্যবহৃত হবে, তাহলে ওই অনুযায়ী হবে। বুঝছেন? এর পরের যে প্রশ্নটা, এটার উত্তর 501 আর 502 ঘ নাম্বারে কি প্রশ্ন আছে আমরা একটু পড়ি। দেখেন, জামিনদারের অব্যাহতি দেওয়ার বিষয়ে আলোচনা করুন। এটা অবশ্য দুই ধারা পড়ে আছে। ও সরি, এটা এই যে এটা অ্যাকচুয়ালি গই হবে, আমাদের মূল প্রশ্নে আছে গ, বাট যাই হোক। প্রশ্নটা হলো যে কোন কোন অবস্থাতে আদালত একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দিতে পারে। তার মানে এটার উত্তর হচ্ছে ওই যে আপনার জামিন বাতিল করেন না, বা আপনি এখানে 501 আর 502 লিখলেই হচ্ছে। তারপরে জামিনদারের অব্যাহতি, জামিনদারের অব্যাহতি আছে কত ধারায়? 502 ধারায়, ডিসচার্জ অফ সিওরিটিস। এছাড়াও আরো একটা ধারায় আছে, সেটা কখন? 126 ধারায়, 126 ধারায়। তো জামিনদারের অব্যাহতি অনেক কারণে দিতে পারে। ধরেন জামিনদার যদি মারা যায়, জামিনদার যদি আর দায়িত্ব পালন করতে না চায়, বা জামিনদারের দায়িত্ব যদি শেষ হয়ে যায়, মামলাই নাই, তাহলে তো আর জামিনদার থাকার প্রশ্নই উঠে না। তো এটাও আছে কত ধারায়? 502 ধারায়। একবার পড়লে পেরে যাবেন। বুঝতে পারছেন? তো এখন আমরা একটা ওই গতদিন যে ইয়া পড়েছিলাম, যে যদি অনধিক 1 বছরের কারাদণ্ড দেয়, তাহলে ওই যে আপিলের শর্তে জামিন, আপিলের শর্তে জামিন, আপিলের শর্তে জামিনের একটা মুসাবিদা দেখি। দেখেন, ফৌজদারি কার্যবিধি 426 2 ক ধারা মোতাবেক আপিলের স্বার্থে জামিন বা শর্তে যে কোনো একটা লিখলেই হয়, সমস্যা নাই। আপিলের স্বার্থে লিখলেও সমস্যা নাই। তো এখন এটা আপনি চাইবেন কোথায়? এই জামিনটা যে আদালত আমার রায় দিল সে আদালতে। তো বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, এই জায়গায় সূত্র উল্লেখ করতে হবে। সূত্র মানে কোন মামলা থেকে এটা আসলো আর কি। সূত্র জিআর মামলা নং 321-200/2022। আসমা খানম বলেন তো এই জায়গায় সিআর মামলা দিলে কি সমস্যা হবে কিনা? ভালোভাবে বলেন। ভুইয়া সাহেব, সিআর মামলা দিলে সমস্যা হবে? তাহলে তো বিচারিক আদালত দিয়েছে, বিচারিক আদালত তো দেয়ার শেয়ার দিতে পারে না। যে মামলা হোক, আমার শাস্তি যদি 1 বছর হয়, শাস্তি যদি কি সিআর জিআর যাই হোক না কেন, আমার শাস্তি 1 বছর পর্যন্ত হইলেই আমি 426 2 কতে দরখাস্ত দিতে পারবো। ধারা দেখেন অনেকগুলা দিছে, 34, 307, 323, 324, 379, 382, 385, 506। মোহাম্মদ জিদান গং, গং মানে হচ্ছে কি আরো আছে। আরো আছে, আর ডট 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 আসামি বনাম প্রতিপক্ষ রাষ্ট্র। রাষ্ট্র ডট 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 হচ্ছে কি বাদী। আপনি দরখাস্তটা করতেছেন কার পক্ষে? আমি তো আসামি পক্ষে। আসামি পক্ষে না বাদী পক্ষে? অবশ্যই আসামি পক্ষে। আসামি পক্ষে। জি, দেখেন বিষয় ফৌজদারি কার্যবিধি 426 2 ক ধারা মোতাবেক আপিলের স্বার্থে জামিনের প্রার্থনা। মানে এটা আপনি ইচ্ছা করলে 426 2 কটা মেনশন করতে পারেন, যদি 2 ক ভুলে যান 426 উল্লেখ করলেও কোনো সমস্যা নাই। আর কোর্টে প্র্যাকটিসে ধারা উল্লেখ না করলেও কোনো সমস্যা নাই। ওই জায়গায় আজকে যে সেভেন কথা শুনেছি আমি বসে বললাম যে আচ্ছা বিদ্যুৎ দিলাম কোনোদিন দিয়ে লাগবে না, তুমি দেবে না লিখে দিতে এত কোর্টে এরকম নাই, কিন্তু পরীক্ষা যদি আসে অবশ্যই আপনার লিখতে হবে। দেখেন, তো আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে কি জামিন দেয় না আপনাদের? লিখে রেখেছি কালকে ও, মানে রায় আগেই হয়ে গেছে। রায় হয়েছে, সে রায় ফলো করছে কালকে হাজির করে আপিল সূত্র দাঁড়িয়ে চাইছে। হম, দেখেন আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে, আর একবার যদি আসামি গ্রেফতার হয়ে যাইতো তাইলে কি আর এটা চাওয়া যাইতো পুট আপ দিয়ে 426 2 ক? না 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 তোকে যাবে যাইতো? আমি হ্যাঁ, আপিল করতে হবে, সেটাই তো জিজ্ঞেস করতেছি। গ্রেফতার হলে তো ভালো হবে না। জি, তো দেখেন
আসামি পক্ষে বিনীত নিবেদন এই যে আসামি দেশের একজন আইন মান্যকারী, নিরীহ, নিরপরাধ, নির্দোষ প্রকৃতির শান্তিপ্রিয় নাগরিক। মামলার ঘটনার সাথে তার কোনরূপ সংশ্লিষ্টতা নাই। মামলাটি গত তারিখে আপনার আদালতে বিচারের জন্য আসে। আসামি প্রতিটি তারিখে, গত তারিখ মানে হলো গত এত তারিখে, ঠিক আছে, উল্লেখ করে দিবেন। আসামি প্রতিটি তারিখে হাজির ছিল। বিগত এত ইংরেজি তারিখে মামলাটি গৃহীত হয় এবং এত তারিখে আপনার আদালতে বিচারের জন্য আসে আর কি। সাক্ষ্য প্রমাণ শেষে অদ্য রায়ের জন্য দিন ধার্য করেন। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামি জিদানকে, আর যারা ব্রাজিল করেন তারা বলে দেবেন আসামি মেসিকে, 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 6 মাস দিছে, তার মানে 406(2) কত দরখাস্ত করাই যায়। আসামি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ফৌজদারি কার্যবিধি 426(2) ক ধারা অনুসারে আপিলের শর্তে জামিনের আবেদন করেছে। আপিলের শর্তে এই হবে। অর্থাৎ প্রার্থনা যে হুজুর আদালত কৃপা বিতরণ পূর্বক, বা আপনি লিখতে পারেন অনুগ্রহ করে, বা ন্যায় বিচারের স্বার্থে যাই লেখেন, আবেদনপত্র সহৃদয়তার সহিত বিবেচনা করে আমার প্রার্থনা মঞ্জুরের মর্জি হয়। মানে আপনি যদি কোর্টে যাই এমন ভাবে চাচ্ছেন যে বিচারকরা আদেশ দিচ্ছেন, এটা আমাদের সাইবুল এসিজম করে, স্যার আমার জিম্মায় জামিন দিয়ে দেন, আমি আর জিম্মাদার আছি, কথা বলেন আর স্যার কি করবো ঠিক করে করেন। তাও বলে নাই। পরে কিছু দেয় স্যার ও তো ভুল হয়ে গেছে, উপস্থিত জামিনদার দেবে না, জামিন নেই, মানে ওই যে আপনার পিছনে যাবে জি জি জি, তো বিনয় থাকতে হবে অবশ্যই। তো 426(2) কয় আপনারা তো আর এইভাবে সরাসরি আসবে না, একটা ফ্যাক্ট দিয়ে দিবে যে অমুক একটা মামলার বিচার হয়েছে, এত তারিখে গ্রহণ করে এত তারিখে এ হয়েছে, তারা 1 বছরের কারাদণ্ড দিছে, এখন জামিনের প্রার্থনা করেন। এখন আপনি ইচ্ছা করলে আপনার মাথায় যদি ঢোকে যে আমি বিচারিক আদালতেও জামিন প্রার্থনা করতে পারি, কিসের শর্তে? আপিলের শর্তে। অথবা সরাসরি আপনি যদি না চান, আপনি সরাসরি তো কিসেও জামিনের প্রার্থনা করতে পারেন, আপিল আদালতে, আপিল দায়েরের সাথে সাথে। আর এই যে যে ফ্যাক্ট গুলো দিবে এই তারাগুলো যদি আমি বুঝতে পারি। ধারাগুলো বুঝতে ভুল কেন করবেন? সব ধারা তো আপনার বোঝার দরকার নাই। প্রথমত ফ্যাক্ট ওখানে লেখা থাকে, আর যদি ধারাগুলো উল্লেখ থাকে, আর যদি ধারাগুলো আপনি তো এইভাবে বুঝবেন যে চুরি করছে, চুরির ধারা কত, আঘাত দিছে কত, 323, 24, 25, 26, ধারালো অস্ত্র দিয়ে কাটলে 26, আর অন্যান্য ক্ষেত্রে তো 23, 24, 25 এরকম। তারপরে যদি বলে ভয় দেখাইছে, হুমকি দিছে যে মামলা পরিচালনা করলে তোমার ঘর বাড়ি পুরাই দেবো, তাহলে কত, 506, বুঝেন নাই? এগুলো জটিল কিছু না, এগুলো সোজা। তো আজকে আপনাদের এই পর্যন্ত থাক। আগামী দিন আসেন। আগামী দিন আমরা ফৌজদারি কার্যবিধি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জামিনের দরখাস্ত আর কয়েকটা আছে, ওই ওই কয়টা ওই দিন দেখবানি। আর যা যা আছে, এই জামিনের দরখাস্ত আছে, তারপরে আছে হচ্ছে আপনার ওই মামলা স্থানান্তর আছে, মামলা স্থানান্তরের দরখাস্ত আছে, এরপরে উন্মাদ বা আসামির বিচার টিচার এগুলা আছে, আর আছে ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন কোয়াশমেন্ট। মামলা কি আপন হয়ে যাবে ইনশাল্লাহ। 11 গোয়া বলবো যার জন্য তো বললাম 11 গোয়া পর্যন্ত। এটা দক্ষিণ সে বাড়ি করে দেয়। তো আসসালামু আলাইকুম। এই আর কি, যদি আপনাদের অনলাইনে কারো প্রশ্ন থেকে থাকে প্লিজ আস্ক। আমার কাছে টাকা পয়সা নিয়ে গেছে, মামলা তো এত উঁচু হয়নি। কি হয়েছে শেষমেশ কি হয়েছে কি? আপনাদের আনমিউট করার ক্ষমতা দিছি, অনলাইনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর নতুবা আগামী দিনে আমাদের ক্লাস ইনশাল্লাহ। একটা 70 টাকা ভাষা আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।